ইরানের উপর টানা 2 সপ্তাহের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রেখে তেহরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার নতুন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের লক্ষ্য এখন বোমা বর্ষণের বদলে কঠোর অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা জোরদার করা। তবে সামরিক আক্রমণের চেয়ে অর্থনৈতিক চাপের প্রভাব ধীরগতি হওয়ায় এই কৌশল কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের এই কৌশল সফল হবে? আপনারা একটু আমাকে কমেন্টে জানাতে পারেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে মানে নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন হবে তার আগে এই দীর্ঘমেয়াদী সংকট রিপাবলিকানদের রাজনৈতিকভাবে ঝুঁকিতে ফেলতে পারে। কারণ এতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি অনিচ্ছাকৃত এক যুদ্ধের মুখোমুখি হওয়ার আশঙ্কাও রয়ে গেছে। মার্কিন গোয়েন্দা তথ্যে জানা গেছে চরম আর্থিক সংকটে পড়ে তেহরান তাদের যোদ্ধাদের বেতন দিতে হিমশিম খাচ্ছে এবং ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়ার ধস নামার ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বজুড়ে অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও সেখানে গ্যাসোলিনের তীব্র অভাব দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পূর্ণবহাল করে 1000-এরও বেশি ব্যক্তি, জাহাজ ও নৌ পরিবহন নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ইরান এখন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের চেয়ে ট্রেজারি বিভাগ ও স্কট বেন্সের নেওয়া অর্থনৈতিক পদক্ষেপকে বেশি ভয় পাচ্ছে। ওমান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা চললেও ট্রাম্পের প্রধান শর্ত ইরানকে তাদের পরমাণু যে সমৃদ্ধকরণ যেগুলো রয়েছে সেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করতে হবে। আর এখানে বড় ভুল করছে ট্রাম্প প্রশাসন, কারণ ইরান বারবার বলছে তাদের সমৃদ্ধকরণ যে ইউরেনিয়াম রয়েছে তারা কোথাও সেটা পাঠাবে না, তৃতীয় কোনো দেশে না, আমেরিকায় নাই, সেটা তাদের কাছে থাকবে এবং তারা কোনোদিন পারমাণবিক বোমা বানাবে না। এগুলো মানব কল্যাণ, চিকিৎসা স্বার্থ এগুলোর জন্য তারা ব্যবহার করবে। কিন্তু পশ্চিমারা কেন এটা বিশ্বাস করে না, এটা তারাই ভালো বলতে পারে। এদিকে সাময়িক যুদ্ধবিরতির পেছনে সামরিক সীমাবদ্ধতার বিষয়টি আবার প্রকাশ্যে এসেছে। প্রতিদিন এই ধরনের এক এক টাইপের খবর আপনাদের সামনে কিন্তু চলে আসছে। আপনারা যখনই মোবাইল স্ক্রল করবেন বা টেলিভিশনের সামনে দাঁড়াবেন তখন দেখবেন যে এই যে হঠাৎ করে 13 দিনে হামলাটা বন্ধ হলো কেন, এক একজন এক এক কথা বলছে। আজকে যে রিপোর্টটা এসেছে সেটা হচ্ছে জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেন সতর্ক করে জানিয়েছিলেন সেন্টার কমান্ডের মার্কিন অস্ত্র ভান্ডারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সরবরাহের টান পড়েছে। এটা একটি দিক। যদিও হোয়াইট হাউস দাবি করছে বিশ্বজুড়ে অস্ত্র ভান্ডার পুরোপুরি শূন্য হয়নি এবং কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে হামলা থামানো হয়েছে। মানে মার্কিন প্রশাসনের মধ্যে দুই ধরনের কথা। তবে সমালোচকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র ওমানের যৌথ ব্যবস্থাপনায় হরমুজ প্রণালী সচল রাখার যে পরিকল্পনা করছে তা ইরানে আয় বাড়াতে সহায়তা করতে পারে। কিভাবে? ওবিসিডিয়ান রিস্ক অ্যাডভাইজার্সের মতে চলতি বছরের প্রথম অর্ধে ইরান তেল খাত থেকে প্রায় $2300 কোটি আয় করেছে। তো মিরাকেল। আপনি একটা দেশকে এত নিষেধাজ্ঞা দিয়েছেন তারপরেও সে তেল বিক্রি করে যাচ্ছে। এর ফলে কেবল অর্থনৈতিক চাপ দিয়ে তেহরানকে কাবু করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়ে গেছে। তবুও হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে ইরান সমঝোতায় না এলে সব ধরনের সামরিক পথ খোলা রাখা হবে। এবার বন্ধুরা আমরা চলে যাই বাংলাদেশেরই পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে। আমরা জানি গত 1 মাস ধরে ভারতে রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে বেশ টানাপোড়েন চলছে। কি হচ্ছে সেখানে, সর্বশেষ খবর কি, আসন্ন নির্বাচনে কি প্রভাব ফেলবে ভারতের, এগুলোই আমি আমাদের এই দ্বিতীয় অংশে আপনাদের জানাবো। মোদী সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ, কখন, কোথায়, কিভাবে এই চ্যালেঞ্জ তৈরি হলো চলুন শুনে আসি। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি পরিচালিত 8 সপ্তাহের তরুণদের আন্দোলন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটাকে অনেকে বলা হচ্ছে যে ব্রিটিশ আন্দোলনের পর এই ধরনের সুসংগঠিত আন্দোলন, সবার একত্র হওয়ার আন্দোলন, এটাই দ্বিতীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই আন্দোলনের মুখে নতি স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছে নরেন্দ্র মোদী সরকার। এটা আসলে তাকে স্যাক্রিফাইস করা হয়েছে। এই আন্দোলন যদি আরো চলতো তখন মোদীর নিজের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত। তাই মোদীকে বাঁচানোর জন্য তিনি সামনে একটা চাল এভাবে চেলে দিয়েছেন, দাবা বোর্ডে যেভাবে আপনি একটা সৈন্য বা একটা মন্ত্রীকে দিয়ে আপনি নিজেকে সেভ করেছেন, ঠিক সেইভাবে।
বিশ্লেষকরা বলছেন সরকারের ওপরে চাপ তৈরি করা তরুণ প্রজন্মের এক বড় সাফল্য, যা ভবিষ্যতে মোদী সরকারের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আন্দোলনের প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্রের বোস্টনে থাকাকালে বোস্টন ফেরত এক আইনি মন্তব্যের সূত্র ধরে আন্দোলনটির নাম দেন ককরোচ জনতা। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের উদ্দেশ্যে করে পরজীবী ও তেলাপোকা শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই কটূক্তিকে ব্যঙ্গাত্মক প্রতীকের রূপ দিয়ে গত ৬ জুন যন্তর মন্তরে এই প্রতিবাদের সূচনা হয়। অনশন কর্মসূচির সময়ে আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুককে হাসপাতালে টেনে হিচড়ে নেওয়া হলে উল্টো হাজার হাজার মানুষ দিল্লিতে একত্রিত হতে থাকে। ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার সময় পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের দৃশ্য আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এটি দেশ জুড়ে তীব্র আলোড়ন তোলে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা শিক্ষার ভর্তি পরীক্ষায় দুর্নীতি অনিয়ম ছিল এই আন্দোলনের মূল ইস্যু। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি দিয়ে ভিডিও বার্তা দিলেও ক্ষোভ কিন্তু তখন কমেনি। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ক্ষতির আশঙ্কায় অবশেষে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানো হয়। তবে বামপন্থী বিশ্লেষকদের মতে প্রধানের অপসারণ ছিল মূলত একটি প্রতীকী সাফল্য। এতে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারের নিশ্চয়তা মেলে না। এমনকি তার স্থলাভিষিক্ত হওয়া RSS এর সমর্থক প্রহ্লাদ যোশীকেও পরিবর্তনের প্রতীক হিসাবে দেখছেন না অনেকে। অন্যদিকে সিজেপি নেতাদের দাবি একজন মন্ত্রীর অপসারণ নয়, বরং সরকারকে নীতিগতভাবে পিছু হটতে বাধ্য করাই ছিল তাদের মূল লক্ষ্য। অভিজিৎ দীপক, সৌরভ দাস, আশুতোষ রানকা ও নেহা বোরার মতো ২০-৩০ বছর বয়সী তরুণ নেতৃত্বের কৌশলগত দক্ষতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহার ও সুসংগঠিত বার্তা প্রচারের সক্ষমতা বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকে তাদের নিউ ইয়র্কের তরুণ মেয়র জোহরান মামদানির নেতৃত্বের সঙ্গে তুলনা করছেন। স্পষ্ট কোনো কাঠামোগত রূপরেখা এখনো না এলেও এই আন্দোলন যে ভারতের রাজনীতিতে নতুন প্রজন্মের প্রভাবশালী নেতৃত্বের উত্থান ঘটিয়েছে তা নিশ্চিত। বন্ধুরা, ইরানের উপর অর্থনৈতিক সর্বোচ্চ চাপ নাকি দিল্লির রাজপথে তরুণদের নজিরবিহীন এই বিপ্লব, কোন আন্তর্জাতিক রাজনৈতিক মোড়টি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন না কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বিশ্ব রাজনীতির এমন সব বিশ্লেষণধর্মী ও সত্য খবরের তাজা আপডেট পেতে চ্যানেলটি এখনই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন। যে কোনো ব্যবসা বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক রাজনীতির এমন আরো অনেক চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।